সবাইকে লেকচার 3 তে স্বাগতম। আজকে আমরা মোটামুটি হচ্ছে যে লেকচার 4 মনে আছে, রাইট? তো আমরা লাস্ট ক্লাসে এই আউফবাউ নীতি সহ বাকি সবকিছু নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা হচ্ছে যে এই যে ইলেকট্রন বিন্যাস আছে সেই ইলেকট্রন বিন্যাসগুলো নিয়ে ডিটেইলে আলোচনা করব, ঠিক আছে? সো আমরা এতটুকু লাস্ট ক্লাসে পড়েছি আই গেস, যে যখন আমাদের ইলেকট্রন গুলো ঢুকে তখন সেটা কিভাবে ঢোকে, এবং আমরা আপনাকে কয়েকটা এইচডব্লিউ দিয়েছিলাম। সো আসলে আমরা একটা একটা করে এখন ইলেকট্রন বিন্যাসগুলো সলভ করা শুরু করি। সো প্রথমত যদি আমরা হচ্ছে যে একটু আগের দিনের এক্সাম্পল গুলো দেখি, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম কিংবা জিঙ্ক, চলেন একটা একটা করে দেখাই। মনে করেন ফ্লোরিনের ক্ষেত্রে 1s2 2s2 2p6। কেন? কারণ দুইটা ইলেকট্রন প্রথমে ফ্লোরিনে ঢুকবে, মানে 1s2 তে, দেন এগেন 2s2 তে দুইটা, 2p তে হচ্ছে যে অলরেডি 5টা, তো 2 2 4 5 হয়ে গেল। পটাশিয়ামের ক্ষেত্রে আমরা অলরেডি জানি যে 1s2 2s2 এরকম করে করে ফাইনালি সে 4s1 পর্যন্ত যাবে। ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা জানি এরকম 1s2 2s2 2p6 হয়ে এরকম হবে, বাট যেহেতু আমাদের 3 অরবিটের সবগুলোকে একসাথে লিখতে হয়, তো আমরা 3 অরবিটগুলো সবগুলোকে একসাথে লিখেছি, 4s2টাকে এখানে দিয়ে দিয়েছি। এবং আমরা সবাই জানি এস এ 2টা ধরে, পি তে 6টা ধরে, ডি তে 10টা ধরে, আর এফ এ 14টা ধরে। তো এগুলো আমরা সবাই পারি, এগুলো খুব একটা কনফিউশন হওয়ার কথা না। স্পেশাল রুলে হচ্ছে যে অনেকগুলো এখন আমরা শিখবো। প্রথমে আমরা চলে আসি, যদি আমাদের কখনো ম্যাঙ্গানিজ 2+ এরকম থাকে, তো ম্যাঙ্গানিজ 2+ যদি থাকে, একটু ভালো করে বুঝছো তোমরা, হ্যাঁ? ম্যাঙ্গানিজ 2+ আছে, এই যে ম্যাঙ্গানিজ 2+। ম্যাঙ্গানিজ 2+ মানে ওর এখান থেকে দুইটা ইলেকট্রন চলে গেছে। এখন দুইটা ইলেকট্রন কোথা থেকে যাবে? দেখো আমাদের 3D তে সবার লাস্ট ইলেকট্রন ঢুকছে, রাইট? তাহলে হিসাবে ওর কাছ থেকে দুইটা ইলেকট্রন চলে যাওয়ার কথা। বাট নিয়ম হচ্ছে ইলেকট্রন যখন বের হয় তখন সে সর্বশেষ কক্ষপথ বা আউটার মোস্ট শেল থেকে বের হয়। এখন আউটার মোস্ট শেল বা সর্বশেষ কক্ষপথ কে? 4s। কারণ দেখো এই জায়গায় 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 আর 4s2 হওয়ার কথা ছিল। এই 4s2টা হচ্ছে আউটার মোস্ট, তাহলে আউটার মোস্ট এটা হয়ে গেলে এটা বাদ, এখান থেকে এটা চলে যাবে। তারপর আসেন Fe2+। তো আয়রন 2+ যদি হয় তখন কি হবে? আয়রন 2+ হইলে এটা যেহেতু 26, আয়রন 2+ হইলে 1s2 2s2 এরকম করতে করতে ফাইনালি যখন 3d6 এর পর আমরা জানি এখানে 4s2 হওয়ার কথা, বাট এখান থেকেও দুইটা ইলেকট্রন বাদ হয়ে গেল, তাহলে ফাইনালি 3d6 থাকলো। আয়রন 3+ হইলে এইবার দেখো যখন এই আয়রন 3+, তখন তো তোমার 4s থেকে দুইটা চলেই গেছে, এবার সে 3d থেকে একটা পাঠাই দিবে, অর্থাৎ এখন সে থার্ড অরবিটাল থেকে, মানে অরবিট থেকে পাঠাবে, বা থার্ড অরবিটের মধ্যে সবচেয়ে বড় মানে শক্তিশালী যে অরবিটাল, সেখান থেকে সে একটা ইলেকট্রনকে সরাই দিবে। তাহলে 4s2 3d থেকে আরেকটা। এখন আসেন যদি N3- হয়, যে আমার এখানে মনে করেন নাইট্রোজেনের মাইনাস, তো নাইট্রোজেন এমনি হচ্ছে কত? 1s2 2s2 2p3, সেখানে তোমার যদি আরো 3টে ইলেকট্রন অ্যাড হয় তাহলে কি 2p6 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের হচ্ছে আরো 3টে ইলেকট্রন অ্যাড হয়ে আমরা ফাইনালি 2p6 পেয়ে গেলাম, 1s2 2s2 2p6। তাহলে এইভাবে যদি আমাদের কখনো প্লাস থাকে যেখান থেকে বোঝা যাচ্ছে ইলেকট্রন বের হয়ে গেছে, কিংবা মাইনাস থাকে যেখানে বোঝা যাচ্ছে ইলেকট্রন যুক্ত হচ্ছে, অলওয়েজ আউটার মোস্ট শেলে হচ্ছে ইলেকট্রন কি করবে? আউটার মোস্ট শেল থেকে ইলেকট্রন বের হয়ে যাবে, আর ঢোকার সময় ইলেকট্রন হচ্ছে যে আউটবাউ নীতি অনুসরণ করে ঢুকতে থাকবে। লজিক বোঝা গেছে? ওকে, ফাইন। এবার আসেন ব্যতিক্রম। যদি আমরা একটু ব্যতিক্রম গুলো বোঝার চেষ্টা করি, তাহলে ব্যতিক্রমে দেখতে পাবো প্রথমে আছে আমাদের ক্রোমিয়াম এবং কপার, এই দুটো তোমাদের বইয়ে হচ্ছে যে দেওয়া আছে। আমি এবছর তোমাদেরকে একটু ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সংকোচনটাও দেখাই দিব, যদিও সেটা একটু অ্যাডভান্স, বাট দেখাইলে আর কি সমস্যা নাই, তাই আমি এবার এটাও দেখাই দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসো, আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি হওয়ার কথা ক্রোমিয়ামে এক্সপেক্টেড হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4 4s2। এখন ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি আমি একটা ইলেকট্রনকে এখান থেকে এখানে ট্রান্সফার করতে পারি, তাহলে কিন্তু ক্রোমিয়ামটা 3d5 হয়, এবং হাফ ফিল্ড যদি অরবিটাল থাকে তাহলে সাধারণত সেটা মোর স্টেবল একটা ফর্মে থাকে। কেন থাকে? এটা আসলে ইলেকট্রনের মানে স্পিনের সাথে হচ্ছে যে মানে কি বলে এটাকে, সঙ্গতিপূর্ণ। আমি নিজে আর কি এটা নিয়ে ডিটেইলে পড়েছি মোস্ট প্রবাবলি 4th ইয়ারের ফার্স্ট সেমিস্টারের একটা লেকচারে। সো আপাতত জাস্ট মাথায় রাখো যে যদি আমাদের হাফ ফিল্ড অরবিটাল থাকে, তাহলে দ্যাট শোজ হোয়াট? দ্যাট শোজ মোর হচ্ছে যে আমাদের বলতে পারো স্ট্রেংথ। এবং আমরা চাই সবচেয়ে স্টেবল ফর্মে বা সবচেয়ে স্ট্রং ফর্মে হচ্ছে যে আমরা স্টে করতে। এই জন্য আমাদের এখানে 3d4 না হয়ে 3d5 বানানো দরকার। সেটা বানানোর জন্য কি করব? একটা ইলেকট্রন এখান থেকে এই জায়গায় পাঠাই দিব। কিভাবে পাঠাবো দেখো, 1s2 2s2 2p6 3s2 3p6, 4s2 এর জায়গায় হয়ে গেল 4s1, একটা ইলেকট্রন এখানে চলে আসছে। সিমিলারলি সব সেম, 4s2 এর জায়গায় একটা ইলেকট্রন এখানে চলে আসছে। তো এইভাবে ডি অরবিটাল গুলো হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হলে স্থিতিশীল বা হচ্ছে যে স্টেবল ফরম্যাটে আমরা এগুলোকে দেখতে পাবো। সবাই লজিক বুঝেছি? কারো কনফিউশন আছে? আশা করি নাই। এইবার যদি আমরা তাহলে ক্রোমিয়াম এবং কপারটা বুঝতে পারি, যেখানে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড, মানে আমাদের যদি কখনো হাফ ফিল্ড অরবিটাল হয় কিংবা সম্পূর্ণ হচ্ছে যে একটা অরবিটাল হয়, তাহলে এই দুটোর ক্ষেত্রে আমরা সাধারণত এরকম ফরম্যাট দেখতে পাই।
এবার প্রশ্ন চলে আসে হুন্ডের নীতি অনুসারে, যে হুন্ডের নীতি কি এটসেট্রা এটসেট্রা। বাট হুন্ডের নীতিতে যাওয়ার আগে আমরা চলে যাব হচ্ছে যে আচ্ছা ল্যান্থেন এখানে আছে, আমরা এটা আগে শেষ করে নিই। তো এই যে আমরা বললাম যে হাফ ফিল্ড আর ফুল ফিল্ড এটা কিভাবে আসে, এটা হুন্ডের নীতি থেকে কিছুটা ব্যাখ্যা করা যায়। হুন্ডের নীতি আমাদেরকে বলে যে ইলেকট্রন যখন অরবিটালে প্রবেশ করে তখন সে একমুখী স্পিনের দিকে একটা করে ইলেকট্রন প্রবেশ হলে বিপরীতমুখী স্পিনে আরেকটা প্রবেশ করে। এটা মানে কি, এই মনে করো হচ্ছে আমাদের অরবিটাল, এই যেটা, তো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে একটা একটা করে প্রদর্শন করবে, মানে ঢুকবে। যখন একটা একটা ফিল আপ হয়ে যাবে তখন সে উল্টা দিক থেকে এরকম করে ঢোকা শুরু করবে। ঠিক আছে, তো মনে করো যদি 2p4 থাকে তাহলে আমার প্রথমে কি করবে, একটা একটা ঢুকবে আর তারপরে এখানে আরেকটা ঢুকবে। আমি বলেছিলাম না যে আসলে পি একটা কমন নাম, এটার মধ্যে আসলে তিনটা দিকে তিনটা হচ্ছে অরবিটাল থাকে, পি এক্স পি ওয়াই পি জেড, তো এটা এই জায়গায় দেওয়া আছে। লজিক বুঝা গেছে? এবার আসেন ক্রোমিয়ামের এই জায়গায় 3d5। সো 3d5 এর ক্ষেত্রে কি হচ্ছে, ক্রোমিয়ামে কেন আমরা 3d5 নিলাম, কারণ দেখো ক্রোমিয়ামের ক্ষেত্রে যে একটা করে ইলেকট্রন ঢুকে, একটা করে ইলেকট্রন ঢুকলে এই জায়গাটা স্টেবল অবস্থা থাকে, হাফ ফিল্ড স্টেটটা হচ্ছে মোর স্টেবল। যদি আমি ডি কে ভাঙাই তাহলে আমরা জানি ডি এর মধ্যে পাঁচটা জায়গা, ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডিএক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার। এই যে আমাদের পাঁচটা হচ্ছে যে টোটাল আমাদের পজিশনস আছে, মানে পাঁচটা পজিশন বলছি, পাঁচটা হচ্ছে অরবিটাল আছে। এই পাঁচটা অরবিটালের প্রথমে একটা 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 করে ঢুকবে, ঢুকে ফাইনাল আরেকটা ইলেকট্রন আসলে মানে ঢুকতে যাবে, বাট যখন এই জায়গায় একটা হাফ ফিল্ড অবস্থা থাকে তখন সেটা মোর স্টেবল অবস্থায় থাকে। সিমিলারলি যদি আমরা ক্রোমিয়ামের কথা চিন্তা করি, ক্রোমিয়ামের সবগুলো আবার এরকম করে দেওয়া থাকবে, দেওয়া থাকলে তখন সেটা ফুল ফিল্ড অবস্থায় থাকবে। তো হাফ ফিল্ড আর ফুল ফিল্ড স্টেট থাকলে সাধারণত সেটা আরো মোর স্টেবল একটা পরমাণু থাকে বা আয়ন থাকে বলেই, সরি পরমাণু থাকে বলে হচ্ছে যে আমরা এই ধরনের ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রন কনফিগারেশন দেখতে পাই। এবার আসেন ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সংকোচন বা কন্ট্রাকশন। ল্যান্থেনাইট কন্ট্রাকশনের ক্ষেত্রে বলা হয়েছে এটা আমার অ্যাকচুয়াল ল্যান্থেনাইটের হচ্ছে যে হওয়ার কথা এরকম, যদি আমরা সবগুলো আউটবাউন্ড নীতি অনুসারে বসাইতে থাকি তাহলে 4d10, 4f1, 5s2, 5p6, 6s2 হওয়ার কথা। বাট যেহেতু এটা ল্যান্থেনাইট সংকোচন, কেন সংকোচন, ল্যান্থেনাইটের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ল্যান্থেনাইটে দেখা যায় হচ্ছে যে এখানে তো অনেক বড় হচ্ছে যে অরবিটাল, তাই না, অনেক বিশাল অরবিটাল। তো বিশাল অরবিটালে যেটা হয়, মনে করেন যদি 4f এর মধ্যে ইলেকট্রন থাকে, 4f এর মধ্যে ইলেকট্রন থাকে তাহলে দেখা যায় যে এটা অনেক বেশি সংকুচিত হয়ে এটার ঘনত্ব বেড়ে যায়। ঘনত্ব বেড়ে ইলেকট্রনগুলো নিজেই নিজেকে বিকর্ষণ বা নিজেই নিজেকে কি করে, রিপালস করা শুরু করে। অনেক সংকুচিত বা অনেক কন্ট্রাক্টেড হয়ে যখন তারা ডেনসিটি বেড়ে যায় এবং তারা নিজেই নিজেকে হচ্ছে রিপালস করা শুরু করে, তখন মূলত আমরা কি করি, তখন আমরা মূলত এই 4f এর ইলেকট্রনটাকে সরায় আমরা একটা ইলেকট্রনটাকে 5d1 এ পাঠাই দিই। 5d1 এ পাঠালে কি হয়, তখন হচ্ছে দেখা যায় এই সংকোচনটা থাকে না, একটা স্টেবল ফরম্যাটে সে থাকতে পারে। বুঝতে পেরেছি? দেখো এখানে আমি সেটাই বলেছি যে 4f এ যে ইলেকট্রন থাকে সেটা অনেক বেশি সংকুচিত হয়, এর ফলে ঘনত্ব বাড়ে তথা বিকর্ষণ হয়, তাই 5d অরবিটালে ইলেকট্রনটা চলে যায়। তো আমরা এটা কোথায় কোথায় দেখতে পাই, আমরা ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট এই দুটাতে হচ্ছে যে এই ধরনের সংকোচন দেখতে পাই। আমি একটু লিখে রাখি ল্যান্থেনাইটের পাশাপাশি, সরি, অ্যাক্টিনাইডও সেম, এটাকে ল্যান্থেনাইট অ্যাক্টিনাইট সংকোচন বলে। will create highly dense orbitals highly dense হচ্ছে যে কি বলা যায়, orbitals and create repulsion electron transfers to 5d for stability। ঠিক আছে, তারপর আসেন পাউলির বর্জন নীতি। সো পাউলিজ এক্সক্লুশন মানে এক্স, এটাকে আমরা কি বলি হচ্ছে যে পাউলিজ হচ্ছে যে এক্সক্লুশন ল। তো পাউলিজ এক্সক্লুশন ল আমাদেরকে বলে যে আমরা জানি টোটাল 4টা কোয়ান্টাম নাম্বার আছে, তো 4টা কোয়ান্টাম নাম্বারের মধ্যে কখনোই
একটা একই পরমাণুর দুইটা ডিফারেন্ট ইলেকট্রনের বা একটা সেম অ্যাটমের দুটো ডিফারেন্ট ইলেকট্রনের সবগুলো কোয়ান্টাম নাম্বার কোনোদিনও সেম হবে না। এটাই পাউলির বর্জন নীতি বা পাউলির এক্সেপশন ল। এখন সরি এক্সক্লুশন ল কিভাবে কাজ করবে চলো দেখাই। মনে করো অক্সিজেনের শেষ দুটো ইলেকট্রন নিয়ে আমরা আলোচনা করছি। তো অক্সিজেনের আমরা জানি যদি ইলেকট্রন কনফিগারেশন করি এরকম আসবে, যেখানে পি কে ভাঙালে পি এক্স পি ওয়াই পি জেড আসে, আর পি এক্স এর মধ্যে হচ্ছে যে কি এরকম দুইটা আছে, পি ওয়াই পি জেড হয়তো একটা একটা করে আছে। তাহলে চিন্তা করে দেখো আমাদের এই যে ইলেকট্রন দুইটা আছে, আমরা ইলেকট্রন দুইটাকে নিয়ে তাহলে আলোচনা করি। ফার্স্ট মানে একটা ইলেকট্রন গেছে পি জেড এ, আর একটা ইলেকট্রন গেছে হচ্ছে যে কি মানে 7 নাম্বার ইলেকট্রন 7th, আর এই ইলেকট্রনটা হচ্ছে 8th ইলেকট্রন। তো চিন্তা করে দেখো এই ইলেকট্রনটার ক্ষেত্রে এটা 2p তে আছে, তাহলে এটার n2, এটা কিসে আছে p তে আছে, তাহলে এটার l1, কারণ আমরা জানি p অরবিটালে থাকলে l1 হয়। এটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার +1, কারণ এখানে দেখো -1 0 +1 আছে, তাহলে অফকোর্স এটা +1। এটার স্পিন কত হবে +½ কারণ দেখো এটা ফার্স্ট হাফে ঢুকছে, এখন উল্টাটাতে ঢুকে না, তাহলে +½ ধরলাম। 8th ইলেকট্রনের ক্ষেত্রে দেখো n = 2 অফকোর্স, এটার l এর মান 1, বাট এটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার -1, বিকজ যদি এটা -1 0 +1 হয় তাহলে এটা +1 এটা -1 দিতে হবে। আর ওই জায়গায় কেস ইজিক্যাল টু -½ এখন তুমি বলতে পারো আপনি কিভাবে শিওর এটা -1 0 +1, এক একটা বই এক এক কনভেনশন ফলো করে। ইনফ্যাক্ট কিছু কিছু বইয়ে 0 -1 +1 ও ফলো করে। সো ম্যাটার করে না, তুমি যে কোনো একটা ধরে নিলেই হইলো, যেহেতু হচ্ছে যে এটা কোনো ইউনিভার্সাল নিয়ম নাই। ঠিক একইভাবে প্রথম ঢুকলে সেটা +1 বলতে হবে, এটারও কোনো বাধা ধরা নিয়ম নাই, এক একটা বই এক এক কনভেনশন ধরে নেয়। বাট বোঝার বিষয় হচ্ছে অফকোর্স দ্য ডিফারেন্ট, এটা 7 নাম্বার এটা 8 নাম্বার ইলেকট্রন হলে কখনোই তারা কি হবে না, সেম হবে না। লজিক বুঝা গেছে? এটাই পাউলির বর্জন নীতি, যে একটা পরমাণুতে যে কোনো দুইটা ইলেকট্রনে বা 2 electrons of one particular atom will never have all the same quantum numbers, বা 4টা কোয়ান্টাম নাম্বার সমান হবে তাদের, এটা অসম্ভব। তো চলো আমরা একটা খুব সুন্দর হচ্ছে পাউলির বর্জন নীতি থেকে কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি। তো পাউলির বর্জন নীতিতে একটা কোয়েশ্চেন করা হয়েছে যে এই যে আমাদের দুই সেট কোয়ান্টাম সংখ্যা দেখা যাচ্ছে, এটাকে আসলে পাউলির বর্জন নীতিকে সাপোর্ট করে কিনা, ডাজ ইট সাপোর্ট দি পাউলিস এক্সক্লুশন ল? উত্তর হচ্ছে না। চলেন দেখাই কেন। সো পাউলির যদি হচ্ছে যে এক্সক্লুশন ল বা হচ্ছে যে বর্জন নীতিকে সাপোর্ট করতে হয়, তাহলে আমাদের এই জায়গায় একটু হচ্ছে যে একটা জিনিসকে সরি আচ্ছা উল্টা প্রশ্ন করছি, এটা কোন সেটটা হচ্ছে যে নামকে কোয়ান্টাম সংখ্যাকে সাপোর্ট করে, কিভাবে বুঝবো? চিন্তা করে দেখো, যদি এই এল এর মান, মনে করো আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখি, ফার্স্ট সেটে এন এর মান 4, এন এর মান 4 হলে এল এর মান 0 1 2 3 হইতে পারে। আর যদি এল এর মান 1 হয় তাহলে এম এর মান -1 0 +1 হইতে পারে। আর এম এর তাহলে কি এম এর মান কি আদৌ 2 হইতে পারবে? জায়গায় দেখো তো, এল এর মান 1 হইলে চিন্তা করে দেখো, এইটা 4 এন 4 হলে 0 1 2 3 হইতে পারবে, ফাইন, তাহলে 1 হইলে এম এর মান -1 0 +1 হইতে পারবে। কিন্তু ভাইয়া এটা তো 2 হইতে পারবে না, হইতে পারবে কি না, তাহলে ভাই এটা নট পসিবল। আমি কি লজিক বুঝেছি? ফাইন, এটা চিন্তা করেন, সেকেন্ডটাতে এটা নট পসিবল। সেকেন্ডটাতে 2 0 0 -1, তো এন এর মান হচ্ছে 2, তাহলে এল এর মান 0 1, এল যদি 0 হয় এম এর মান 0, আর এম 0 হলে এটা -1 +1 বোথ হইতে পারে। তো দেখো সবগুলো মিলছে না, 2 2 হলে 0 1 পসিবল, সো 0 0 হলে 0 পসিবল, এবং -1, তাহলে এটা কি কোয়ান্টাম নাম্বার সেটকে সাপোর্ট করে। এরপরে আছে ক্লোরিনের শেষ ইলেকট্রন ও আর্গনের যে 17তম ইলেকট্রন আছে, এদের কোয়ান্টাম সংখ্যা তুলনা করে দেখাও যে তারা পাউলির বর্জন নীতি মানে কিনা। তো দেখো ক্লোরিনের সর্বশেষ ইলেকট্রনকে সেটা বের করতে হবে, এবং আর্গনের 17তম ইলেকট্রনকে এটা বের করতে হবে, বের করে তাদেরকে তুলনা করতে হবে যে আদৌ তারা পাউলির এক্সক্লুশন ল মানে কিনা। তো চলো দেখি। ক্লোরিনের 17তম ইলেকট্রন এটা বোঝার জন্য 1s2 2s2 2p6 3s2 3p5, এটাকে যদি আমরা একটু হুন্ডের নীতি অনুসারে ভাঙাই, তো সর্বশেষ ইলেকট্রন ছিল এইটা, এই যে এইটা হচ্ছে সর্বশেষ ইলেকট্রন। তাহলে দেখো তো এটা ডেটাগুলো কি, n = হচ্ছে 3, এটা -1 0 +1, এল এর মান হচ্ছে 1, এম এর মান হচ্ছে 0,
আর এস হচ্ছে -12। এটা তাই না? সেম এগেইন 17 নাম্বার ইলেকট্রন এই জায়গার। দেখো এখানেও কিন্তু তোমার সবগুলো কোয়ান্টাম নাম্বার সেমই আসার কথা। তাহলে পাওলির বর্জন নীতি মানলো? মানলো তো না। কারণ আমরা তো বুঝলাম পাওলির বর্জন নীতি তখনই মানবে যখন সবগুলো হচ্ছে যে কোয়ান্টাম নাম্বার সেম হবে না। আমরা একটা জিনিস খেয়াল করি নাই, পাওলির বর্জন নীতি একই পরমাণু দুটি ইলেকট্রনের জন্য। এখানে পরমাণু কি সেম? দে আর ডিফারেন্ট অ্যাটমস। তো ডিফারেন্ট অ্যাটম হলে কিভাবে তারা সমান হবে? হওয়ার তো পসিবিলিটি নেই, রাইট? এবং এটাই ঘটেছে। যেহেতু এখানে দুইটা সেপারেট সেপারেট পরমাণু হওয়ার কথা, তাই এটা ঘটবে বা এটা হবে না। আমরা সুন্দর মতো লিখে ফেলি। যেহেতু ভিন্ন ভিন্ন পরমাণু বর্জন নীতি এখানে গ্রহণযোগ্য নয়। নট অ্যাপ্লিকেবল হিয়ার। সবাই বুঝতে পেরেছি? আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে আমরা হুন্ডের নীতি, পাওলির বর্জন নীতি, কোয়ান্টাম সংখ্যা সবই পড়ে ফেলছি। পড়ে ফেললে আমাদের এই জায়গায় হচ্ছে যে কয়েকটা অঙ্ক আছে যে ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তর থেকে তৃতীয় শক্তি স্তরে যাওয়ার সময় এত কম্পাঙ্ক বিশিষ্ট বিকিরণ সৃষ্টি করলে কি পরিমাণ শক্তি শোষিত হয়। আমরা সবাই জানি ইজিক্যাল টু এইচ নিউ বা এইচ এফ। এখন কত বলছে শক্তি শোষিত হয়, তাহলে ইজিক্যাল টু এইচ কত? 6.634 626 নাকি 626 না 634 ছিল, তো ভুলে গেছি, দেখে বলি দাঁড়াও। 626 না? ইনটু হচ্ছে যে এত হার্স। সোজা, এটা আসলে কঠিন কোনো কিছু না, এটাও সোজা। এইচ সি বাই ল্যামডা, বাস বসায় দাও। তো গেলই হচ্ছে যে অ্যান্সার। ডান। তাহলে এই সাথে আমাদের হচ্ছে যে এতটুকু অংশ ডান হয়েছে। আমরা এতটুকু পড়ে ফেললে আমাদের লাস্ট একটা ছোট টপিক আছে, সেটা হচ্ছে আইসোটোপ ও আইসোটোন। তো লিখে ফেলেন আইসোটোপ। তো আমাদের আইসোটোপ টপিকটাও খুবই সোজা, এটা আসলে খুবই নতুন মানে ইজি একটা টপিক। আইসোটোপ, আইসোটোন ও আইসোবার। ইংলিশ ভার্সনের জন্য সেম, আইসোটোপ, আইসোটোন, আইসোবার। এখানে আমরা মূলত হচ্ছে যে সহজভাবে বুঝি আইসোটোপ, এখানের মধ্যে পি শব্দটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ প্রোটন সমান। আইসোটোন, এনটা গুরুত্বপূর্ণ, নিউট্রন সমান। আইসোবার, বার মানে ভর তথা ম্যাস, তাহলে কি ম্যাস ইকুয়াল। হোয়াট ডাজ ইট মিন? আইসোটোপের ক্ষেত্রে ভাই মাথায় রাখবেন দুইটি
প্রোটন সংখ্যা সমান, কিন্তু নিউট্রন ও ভর সংখ্যা যাদের ভিন্ন। proton equal but neutron and mass unequal। ঠিক আছে, আইসোটোনে আসেন। নিউট্রন equal but proton and mass different। আর এখানে কি, ভর সংখ্যা ইকুয়াল, প্রোটন অ্যান্ড নিউট্রন ডিফারেন্ট। এখন মাথায় রাখবা প্রথমটায় যেখানে আইসোটোপ প্রোটন সংখ্যা সমান, প্রোটন সংখ্যা সমান মানে তারা একই পরমাণু, একই পরমাণু বা সেম অ্যাটম, একই পরমাণু বা সেম অ্যাটম। এখানে কি হবে, ভিন্ন পরমাণু বা ডিফারেন্ট অ্যাটম। আর থার্ডলি এখানেও কি, ভিন্ন পরমাণু বা ডিফারেন্ট অ্যাটম। পেয়ে গেল। সো ফর এক্সাম্পল যদি তোমাকে প্রশ্ন করা হয় এখানে যে এগুলোর মধ্যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার আলাদা করো। আইসোটোপ, আইসোটোন, আইসোবার আইডেন্টিফিকেশন। খুবই সোজা, আইসোটোপে তোমার আসে এইটা, দেখো এই জায়গায় এইটা দিছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, এটা হচ্ছে এইটা, আর 6 নাম্বার এটা আছে। ওকে ফাইন। তো এবার দেখেন এই জায়গায় কোয়েশ্চেনে আমাকে দেখেন বসে কোনটা আইসোটোপ। তো দেখো কার্বন কার্বন তো সেম পরমাণু, তার আইসোটোপ স্বাভাবিক। তো আইসোটোপ কারা, আইসোটোপ হচ্ছে 2 আর 6। আইসোটোন কারা, নিউট্রন সংখ্যা সমান। আচ্ছা আগে আমরা আইসো বার বের করি। আইসো বার কারা, যাদের ম্যাস সংখ্যা সমান। কে সমান, দেখো তো এটা 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 তিনটা সমান, তাহলে 3 4 5 হচ্ছে আইসো বার। তারপরে কি আছে, আইসো টোন, আইসোটোপ, আইসোবার, একটা হচ্ছে আইসোটোন। সেখানে আমরা বলি নিউট্রন সংখ্যা সমান। নিউট্রন সংখ্যা কোথায় সমান হবে, এদের নিউট্রন সংখ্যা হচ্ছে 124, এদের নিউট্রন সংখ্যা 6, এদের নিউট্রন সংখ্যা 22, এদের নিউট্রন সংখ্যা 20, এদের নিউট্রন সংখ্যা 21, এদের নিউট্রন সংখ্যা 8। আইসোটোন কত দেখো তো, একটা তো মিলা নেই, ঠিক আছে, কোনোটাতেই নিউট্রন সংখ্যা মিলা নাই। নিউট্রন সংখ্যা একটাও মিলা নাই, তো না মিললে এটার মধ্যে কোনো নিউট্রন আইসোটোন নাই। লজিক বুঝতে পারছি? তো এই হচ্ছে আমাদের আইসোটোন, আইসোটোপ আর হচ্ছে আইসো বারের ওভারঅল বেসিক। এবার এই তেজস্ক্রিয় আইসোটোপ গুলো কোথায় কোথায় ব্যবহার করা হয় সেটার বেশ কিছু লিস্ট আছে, যে আমরা কোথায় তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করি। সো এটা হচ্ছে তো তোমাদের বই থেকে পড়ে নিলেই হইলো। আমরা নেক্সট ক্লাস এখান থেকে শুরু করব, যে তেজস্ক্রিয় আইসোটোপ গুলোর লিস্ট কি কি, এবং আমাদের একই সাথে হচ্ছে যে কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর এটা নির্ণয় করতে পারি। পড়লেই আমাদের এই চ্যাপ্টারটা আল্লাহর রহমতে ডান।